উন্নতি হতে পারে, কোন রকম সন্ত্রাস হতে পারে, অথবা কোন স্যাবোটাজ হতে পারে, অতএব এখানে সভা করতে দেব না। এই যদি ট্রেন্ড হয়ে দাঁড়ায় তাহলে কি বাংলাদেশের ডেমোক্রেসি থাকে? থাকে না। এক। দুই নম্বর, আমি এই জাতীয় পার্টির ভাইয়ের কথাই বলছি, ওনারা তো এই সরকারেরই অর্ধেক অংশ অর্ধেক বিরোধী দল, এটা অস্বীকার করবেন না নিশ্চয়ই। অর্ধেক না, কিছু অংশ সরকারি, কিছু অংশ বিরোধী। যাই হোক, তো এখন উনিই কিন্তু একটা ব্যাখ্যা দাঁড় করাইছেন, আমার কাছে ভালো লাগছে, খুব চমৎকার। সেটা হলো যে লেজিটিমেসির বিভিন্ন রূপ উনি বলছেন, কিন্তু শব্দটা ব্যবহার করেন না। একটা বলছেন উনি যে লেজিটিমেসি এস্টাবলিশ করা হয়েছে ইলেকশনের মধ্যে দিয়ে, 5 জানুয়ারি ইলেকশনের মধ্যে দিয়ে, এটা হচ্ছে একটা টাইরান্ট লেজিটিমেসি। আর তাহলে বিপরীতটা কি হবে? বিপরীতটা হবে ন্যাচারালি ডেমোক্রেটিক লেজিটিমেসি। এন্ড হোয়াট ইজ দ্য বেসিস অফ ডেমোক্রেটিক লেজিটিমেসি? আমি বলি যে ডেমোক্রেটিক লেজিটিমেসির দুইটা বেসিস থাকে, একটা লিগাল আর একটা হচ্ছে পপুলার। এখন আমার ডেমোক্রেসি আমি শেষ করে দিচ্ছি, যে আমার বক্তব্য হচ্ছে যে ওই ইলেকশনের লিগাল লেজিটিমেসি কোশ্চেনেবল। এটা নিয়ে উনি আইনবিদ ব্যাখ্যা দিবেন, আমি দেব না। আর পপুলার লেজিটিমেসির কথা যদি বলেন, এটা ডাবল কোশ্চেনেবল, এখানে ডাবল কোশ্চেন মার্কস। তাহলে কি দাঁড়ায়? যে একটা সরকারের লেজিটিমেসি যদি এত ব্যাপক পরিমাণে মানে সংকটের মধ্যে থাকে, তাহলে সেইখানে মানে অপশনস গুলা কি? আপনি ধরেন আজকে উল্টা ভাবে চিন্তা করেন যে বিএনপি ক্ষমতায়, আওয়ামী লীগ বিরোধী দল, তাহলে অপশনস গুলা কি বিরোধী দলের সামনে? আমরা বিএনপি আওয়ামী লীগ না, আমাদের মনে হয় প্রেমিসটা এখানে থাকাই ভালো। আমি যেটা বলি, যেই সরকারে থাকুক, বিরোধী দলে থাকুক, আমরা একই রকম ক্যারেক্টার পাচ্ছি। আপনি যদি এখন আমি বলি, আপনি একটা টাইরান্ট লেজিটিমেসির মাধ্যমে ক্ষমতায় এসে এখন আপনি আমার সমস্ত স্পেস গুলোকে ওই যে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থের মতো, যে আইন শৃঙ্খলা রক্ষার বৃহত্তর স্বার্থে আমি সমস্ত ডেমোক্রেটিক রাইটকে যদি একের পর এক কার্টেল করতে থাকি, বন্ধ করতে থাকি, তাহলে তো সমস্ত ডেমোক্রেটিক স্পেস মানে কমতে 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 একটা টাইরানি এস্টাবলিশড হয়ে যাবে এখানে। আমরা কি তাহলে সেই টাইরানি? শামীম ভাইদার, আপনার কাছ থেকে জানতে চাইবো যে সত্যিকারই ডেমোক্রেসি স্পেসগুলি কমে যাচ্ছে কিনা, এবং কমে যাওয়ার লক্ষণ থাকলে সেখান থেকে সরে আসার উপায়গুলি আমাদের সামনে কি থাকতে পারে। একটা বিরতির পরে আমরা একটু যাচ্ছি বিরতিতে। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। শামীম ভাই, জানতে চাচ্ছিলাম যে উপায় কি? আসলে একটা সরকার ক্ষমতায় থাকতে গেলে তার অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। একটা তার হলো পপুলার ম্যান্ডেট বা ইলেক্টেড ম্যান্ডেট বা লেজিটিমেসি ম্যান্ডেট, পপুলার সাপোর্ট, প্রশাসন, স্ট্রং কর্মী বাহিনী, অনেক ক্ষেত্রে তৃতীয় বিশ্বের সেনাবাহিনী। এই মুহূর্তে আওয়ামী লীগ কিন্তু একটা ফ্যাক্টরের সংকটে আছে, সেটা হচ্ছে পপুলার সাপোর্ট অ্যান্ড ম্যান্ডেট। তাদের স্ট্রং কর্মী বাহিনী আছে যাদের সাথে ফাইট করা খুব কঠিন, প্রশাসন সম্পূর্ণরূপেই তাদের হাতে, অতিমাত্রায় প্রশাসন নির্ভর হয়ে পড়ছে আওয়ামী লীগ। কিন্তু এর ফলে কিন্তু আওয়ামী লীগ তার দীর্ঘদিনের যে ক্যারেক্টারটা, অর্থাৎ প্রো পিপল, অ্যান্টি প্রশাসন বা জনগণের কাতারের যে দল হিসাবে ছিল, সেই ক্যারেক্টারটা অ্যান্টি ব্যুরোক্রেসি, সেই ক্যারেক্টারটা কিন্তু চেঞ্জ হয়ে আস্তে আস্তে একটা বুর্জোয়া দলে পরিণত হচ্ছে। এবং দীর্ঘদিন ক্ষমতা থাকার কারণে ন্যাচারালি এই দলের সুবিধাবাদী লোক অনেক বেশি বেড়ে গেছে, পুঁজিবাদী লোক বেড়ে গেছে, দুর্নীতিবাজ বেড়ে গেছে। এটা সব দলই হবে, এটা আওয়ামী লীগের না। তো একটা পর্যায়ে কিন্তু আওয়ামী লীগ এটা হোঁচট খাবে, এবং সেই হোঁচটটা থেকে উঠে তাদের জন্য খুব কঠিন হবে। যে সমস্যাটি আজকে বিএনপি ফেস করেছিল কিছুদিন আগে, সেটি হচ্ছে তাদের খুব বড় মাপের কিছু নেতাকর্মীরা অ্যাক্টিভলি তারা আন্দোলন করছিল না। এবং সেটা পিছনে আমি মনে করি মূল কারণ হচ্ছে 2001 থেকে 2006 যে সম্পদ তারা বানিয়েছিল, ওই সম্পদ রক্ষাটাই তাদের মুখ্য উদ্দেশ্য ছিল, আন্দোলনটা ছিল না। তো এরকম একটি সিচুয়েশনে আসলে এরকম দুঃখজনক যে বাঙালি জাতি 16 কোটি বাঙালি মোরালেস সেম ক্যারেক্টার, এবং একটা সিঙ্গেল প্লেটে আমরা আছি, হোমোজিনিয়াস ক্যারেক্টার। হোমোজিনিয়াস ক্যারেক্টার হওয়া সত্ত্বেও বারবার 5 বছর পরে এই ছোট সমস্যাগুলো আমাদের এখানে আসতেছে। দেখেন আমেরিকাতে, ওখানে স্প্যানিশ আছে, ফ্রেঞ্চ আছে, মেক্সিকান আছে, আইরিশ আছে, স্কটিশ আছে, আউট অফ মেনি তারা কিন্তু একটা ন্যাশন তৈরি করে ফেলেছে। গ্রেট কম্প্রোমাইজ করেছে ফেডারেল স্টেটে, প্রত্যেক রাজ্যের 2টি করে ভোট, আবার হাউস অফ রিপ্রেজেন্টেটিভে তাদের পপুলার সাপোর্টের ভোট। চমৎকার কম্প্রোমাইজ তারা চলে আসছে। আমরা কেন পারি না? অনেকগুলো কারণ আছে, তার মধ্যে একটি হচ্ছে আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে, বাংলাদেশে আর কোনো দলের এত বেশি কন্ট্রিবিউশন নেই যেটা আওয়ামী লীগ আছে। এবং আমি সবসময় বলি যে বঙ্গবন্ধু যতটুকু কন্ট্রিবিউট করেছে 1971 সাল পর্যন্ত, এতটুকু কন্ট্রিবিউশন বাংলাদেশে আর কোনো ব্যক্তি করতে পারবে না। এবং আমার মনে হয় সব দলকে এটা মেনে নিয়ে রাজনীতি করা উচিত। এই জায়গাটাও কিন্তু একটু সমস্যা হচ্ছে বারবার, কারণ এখানে কিছু কিছু কমন ফ্যাক্টরে তো আমাদেরকে আসতে হবে। বাংলাদেশ, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, এগুলো কিন্তু আমরা বাদ দিতে পারবো না। এখানে আওয়ামী লীগ আবার আরেকটি আচরণ করে, সেটি হচ্ছে মুক্তিযুদ্ধ রক্ষার দায়িত্ব আওয়ামী লীগ মনে করে একমাত্র তার।
আরো কিছু মুক্তিযুদ্ধের সাথে কানেক্টেড বেশ কিছু চেতনার ধারক একমাত্র মনে করে আওয়ামী লীগ, এবং মনে করে যে এটাকে রক্ষার দায়িত্ব, এটাকে প্রোটেক্ট করার দায়িত্ব যে কোনো মূল্যে একমাত্র আওয়ামী লীগের। কিন্তু এটা মনে করার কি যৌক্তিক কারণ আছে না তাদের? না, কারণ নেই। এর কারণ হচ্ছে আপনি জিয়াউর রহমানও তো মুক্তিযুদ্ধে একজন সেক্টর কমান্ডার ছিলেন, তার ক্যাবিনেটে অনেকে বলে রাজাকার ছিল, এটা ঐতিহাসিক সত্যতা আছে, তার ক্যাবিনেটে মুক্তিযোদ্ধাও ছিল, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। না, কিন্তু যেই জিয়াউর রহমান আসলে অন্য জায়গার তর্ক হয়ে যায়, কিন্তু সংক্ষেপে তবুও বলি যে জাতীয়তাটার মধ্যেই তো উনি হাত দিলেন, যেই জাতীয়তাটা নিয়েই আমরা আসলে আমরা একটা নতুন রাষ্ট্র গঠনের সেখানে আসলে খুব চেতনাগত জায়গা থেকে দেখতে গেলে কিন্তু ওইখানে একটা বিরাট বিরোধ তৈরি হয়। কথা আমি সাপোর্ট করি, এটা সত্য। আসলে যেটা উনি বলেছে 75 অনেক এলোমেলো করে দিয়েছে, কিন্তু ফোর্থ অ্যামেন্ডমেন্ট কি আমাদের মূলধারার একটা আঘাত না, যেটা স্ট্রং প্রতিবাদ করলেন তাজউদ্দিন সাহেব? তাহলে আঘাতটা প্রথমে কোন জায়গা থেকে আসলো? যে ভিত্তিতে আমরা বাংলাদেশ গড়লাম, যে ডেমোক্রেসি, রুল অফ ল, ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, সেখানে কি ফোর্থ অ্যামেন্ডমেন্ট একটা স্পট না? আজকে আওয়ামী লীগ 5ই জানুয়ারিকে খুব স্ট্রংলি গণতন্ত্র রক্ষা দিবস বলছে, তখনও কিন্তু ফোর্থ অ্যামেন্ডমেন্ট করার সময় বলা হয়েছিল সেকেন্ড রেভলিউশন, বঙ্গবন্ধুকে অনেক প্রেস করা হয়েছিল, বিশাল বিশাল আয়োজন, 560 জন সাংবাদিক একসাথে যোগদান করলো, মনে হয় এমন একটি প্ল্যানও ছিল ঢাকাবাসীর সমস্ত শিক্ষক একসাথে যোগ দিবে। বাট পরবর্তীতে কিন্তু আজকে কিন্তু আওয়ামী লীগের নেতৃবৃন্দরা খুব বুক ফুলিয়ে কিন্তু ফোর্থ অ্যামেন্ডমেন্টকে ডিফেন্ড করে না। এই 5ই জানুয়ারির ইলেকশনটাও কোনো একটা পর্যায়ে আওয়ামী লীগ ডিফেন্ড করবে না, তারা বুঝতে পারবে যে এটা আসলে ঠিক সেভাবে ডিফেন্ড করার মতো, বুক ফুলিয়ে বলার মতো কোনো ইলেকশন না। তবে এখানে যে জিনিসটা আমি বারবার বলি, নিরাপত্তাহীনতা, যুদ্ধপদ্ধতির বিচার করার কারণে এবং আরও কিছু কারণে, এবং 2001 থেকে 2006-এর এক্সপিরিয়েন্স, যেখানে কিবরিয়া সাহেব মারা গেছেন, আসনাউল্লাহ মাস্টার মারা গেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর উপর বোম মারা হয়েছে, আজকে দেশে ডেমোক্রেসি রেস্টোর হলো, সব কিছু হলো, পরবর্তীতে যে এই জিনিসগুলো আবার হবে না, এটার গ্যারান্টি কে দেবে? ঠিক এই জায়গায় কিন্তু ইলেকশনের আগেও আমরা আলোচনা করতে পারিনি। পোস্ট ইলেকশন কনফ্লিক্ট, যেটা আমাদের কখনো আলোচনায় আসে না, আমরা ইলেকশন কিভাবে হবে, ক্ষমতায় কিভাবে যাব, ক্ষমতা কিভাবে ছাড়বো, এর মধ্যে থাকি। কিন্তু বাংলাদেশে সবসময় কিন্তু পোস্ট ইলেকশন কনফ্লিক্ট একটা বড় ইস্যু। 2001 থেকে 2002 আওয়ামী লীগের উপর যে নির্যাতন করা হয়েছে, সেটা ভোলা তাদের পক্ষে কঠিন, এবং সেখান থেকেই কিন্তু এই নিরাপত্তাহীনতা এবং গণতন্ত্রের ব্যত্যয় বিচ্যুতি যেটাই হচ্ছে, ওই নিরাপত্তাহীনতা থেকে কিন্তু আসছে। এবং এই বিষয়ে কিন্তু বিএনপি কোনো অ্যাসুরেন্স দিতে পারেনি। যারা বিদেশ থেকে আসছিলেন, তারানকো এবং অন্যরা, তারাও কিন্তু এই বিষয়ে কোনো সঠিক সমাধান দিতে পারেনি। আরাফাত ভাই, এটা একটা ইন্টারেস্টিং আসপেক্ট নিয়ে আসলেন শামীম ভাই, যে সত্যিকার অর্থেই পালাবদলের পরে যেটা হয়, এবং এটা কিন্তু 2001-এও আমরা দেখেছি, আগে পরে বিভিন্ন সময়ে এটা দেখেছি, কিন্তু 5 জানুয়ারির নির্বাচনটা যেটা ফেরদৌস হোসেন এবং শামীম হায়দার বলছেন যে এটা লেজিটিমেসিটা অনেক দুর্বল, এইটার ব্যাপারে এটা নিয়ে আসছি। তার আগে আরো কয়েকটা কথা একটু বলে নিতে চাই। সর্বশেষ আবার শামীম সাহেবের কথাটা দিয়ে আসি যে আওয়ামী লীগ মনে করে তাদেরই একমাত্র দায়িত্ব মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা করা, এবং তাই তো করেছে। তো বাকিরা কি করেছে? মুক্তিযুদ্ধের চেতনা বিনষ্ট করেছে, ইতিহাস বিকৃত করেছে। আওয়ামী লীগ যদি না থাকতো তাহলে তো বঙ্গবন্ধু ভ্যানিশড হয়ে যেত বাংলাদেশের ইতিহাস থেকে। মুক্তিযুদ্ধের চেতনা যতটুকু এখন আছে, এগুলো তো রাজাকাররা শাসন করতে দেশ, এটা তো সত্যি কথা। কিন্তু রাজনৈতিকভাবে আওয়ামী লীগই একমাত্র প্রধানতম দল হিসেবে এটাকে রক্ষা করেছে, এবং সেই ক্রেডিটটা আওয়ামী লীগ নিতে পারে। কিন্তু আওয়ামী লীগ দাবি করছে কোথায়, এটা তো আমি বুঝি না। তবে রাজনীতির বাইরে শিল্প, সাহিত্য, সংস্কৃতি বিভিন্ন অঙ্গনে যে মানুষগুলি এই চেতনাকে ধারণ করে এটাকে আপনার বিভিন্ন সময় প্রোটেক্ট করেছে, তাদেরকে আওয়ামী লীগ স্বীকৃতি দেয় না? অবশ্যই দেয়। আপনাকে তো কেউ মানা করেনি আপনি এই চেতনাকে ধারণ করেন, এটাকে প্রোটেকশন দেন। আওয়ামী লীগ দেখেন আপনার সাথে কিভাবে ট্রিট করে। ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশে 75 পরবর্তী সময় এসে মুক্তিযুদ্ধের চেতনা সবকিছুকে আপনি উল্টা দিকে ঘুরিয়ে দিলেন, এবং আওয়ামী লীগ স্লটার্ড হলো দিনের পর দিন। রাজাকারদের এনে রিহ্যাবিলিটেট করলেন, তাদের গাড়িতে আপনি পতাকা তুলে মন্ত্রী মিনিস্টার বানিয়ে দিলেন। সেই দেশে দাঁড়িয়ে কথা বলছি কিন্তু আমরা, কাজে সেই জায়গায় দাঁড়িয়ে আওয়ামী লীগকে এই ফাইটটা করতে হয়েছে। এটার অর্থ এই নয় যে তারা নিজেরা মনে করে যে মুক্তিযুদ্ধ সপ্তাহ, বাকিদের মানা তো কেউ করেনি। কালকে খালেদা জিয়া, বেগম জিয়া রাজাকারদের সাথে সম্পর্ক ত্যাগ করে মুক্তিযুদ্ধের স্লোগান উচ্চারণ করে 72-এর সংবিধানকে এমব্রেস করে রাজনীতি করুক, অসুবিধা তো নাই। বাকি দলগুলি সব যদি করে কোনো অসুবিধা নাই, তো কেউ তো মানা করেনি। কাজেই সবাইকে এগুলো গ্রহণ করার ক্ষেত্রে তো কোনো বাধা নাই। হ্যাঁ, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, এই জায়গাতে তার একটা প্রাইডের জায়গা, এটা থাকবে, ইতিহাসে এটা নির্ধারিত ব্যাপার। বাট আমাদের আকাঙ্ক্ষা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে সব দলের, সরকারি এবং বিরোধী দল, সব দলের রাজনীতি করা উচিত। কিন্তু আনফরচুনেট রিয়ালিটি, আজকে বিরোধী দলের রাজনীতি হচ্ছে